আসসালামু আলাইকুম। এখন আমি আপনাদেরকে রিকারশন শেখাবো। রিকারশন শেখার আগে আপনাদেরকে রিকারশন শিখতে হবে। এখন আমি আপনাদেরকে রিকারশন শেখাবো। রিকারশন শেখার আগে আপনাদেরকে রিকারশন শিখতে হবে। এখন আমি আপনাদেরকে রিকারশন শেখাবো। রিকারশন শেখার আগে আপনাদেরকে রিকারশন শেখাতে হবে। এই যে আমি একটা জিনিস 3বার রিপিট করলাম, কিন্তু দেখেন জিনিসটা কিন্তু একই। এখন আমি আপনাদেরকে রিকারশন শেখাবো। রিকারশন শেখার আগে আপনাদেরকে রিকারশন শিখতে হবে। আবার ওই কথা, আবার ওই কথা। তো আরেকটা এক্সাম্পল দেখি। টু আন্ডারস্ট্যান্ড রিকারশন, ফার্স্ট ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড রিকারশন, মানে আমি যেটা বাংলায় বললাম সেই জিনিসটা ইংলিশে। সো আরেকটা এক্সাম্পল দেখি। আমরা সবচেয়ে বাহিরের যে ইন্টারফেসটা আছে আমরা দেখতে পাচ্ছি যে একটা ভিএলসি মিডিয়া প্লেয়ার, এর ভিতরে আবার একটা ওই সেম স্ক্রিন, তার ভিতরে আবার সেম স্ক্রিন, তার ভিতরে আবার সেম স্ক্রিন। তারপর আমরা যখন গুগল মিটে যখন স্ক্রিন শেয়ার দিই তখনও এরকম দেখা যায়, তাই না? মিরর, তাই না? তো এরকম যে এক্সাম্পল গুলো আছে, এগুলো দিয়ে আমরা রিকারশন জিনিসটা সহজে বুঝতে পারি। আর আরেকটা এক্সাম্পল আমরা যদি দেখি, এই যে আমরা দেখতে পাচ্ছি বাইরে একটা সবচেয়ে বাইরের যে ইয়েটা আছে বর্ডারটা, সেটা দিয়ে যদি তাকাই, এটা একটা ত্রিভুজ। এর ভিতরে আবার আমি একটু মার্কেটটা নেই। আমরা যদি একদম বাইরেরটা কথা চিন্তা করি, এটা কমপ্লিট একটা ত্রিভুজ, ঠিক আছে? তারপর এর ভিতরে এটা অন্য কালার নিচ্ছি, এর ভিতরে এটা আরেকটা ত্রিভুজ, তার ভিতরে আবার এটা আরেকটা ত্রিভুজ। এর ভিতরে আমরা যদি আরেকটু জুম ইন করি, সরি একটু মুছে দেই, এর ভিতরে এটা আবার একটা ত্রিভুজ, সেম ত্রিভুজ। এর ভিতরে আবার এটা আরেকটা ত্রিভুজ, সরি এটা কালার একটু বেশি, ইয়াটা ডেপথটা একটু বেশি, এটা একটা ত্রিভুজ। এর ভিতরে আবার ত্রিভুজ, এর ভিতরে আরো ত্রিভুজ, এর ভিতরে আরো ত্রিভুজ, এইভাবে অনেকগুলো ত্রিভুজ আছে। সো এই জিনিসটা হচ্ছে, এগুলো হচ্ছিল রিকারশনের এক্সাম্পল। সো আমরা রিকারশনের যদি বেসিক স্ট্রাকচারটা দেখি, আমরা রিকারশন কিভাবে লিখব। ফার্স্টে আমরা জানি যে মেইন ফাংশন থেকে শুরু হয়। এরপর রিকার্স নামে একটা ফাংশন আমি কল করছি। সো রিকার্স ফাংশনটা এইটা, ফাংশনের নাম হলো রিকার্স। এটা একটা ভয়েড টাইপের, কোনো কিছু রিটার্ন করবে না। সো এই ফাংশনের ভিতরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমি আবার এই ফাংশনটাকে কল করছি। মেইন ফাংশনে ফার্স্টে কল করলাম, ঠিক আছে? কল করার কারণে আমার এখন কম্পাইলার কোথায় যাবে, এখান থেকে আমার এই ফাংশনে চলে আসবে, ঠিক আছে? এরপর আবার দেখলো যে একটা রিকার্স নামে একটা ফাংশন, তাহলে আবার কোথায় যাবে, আবার এই ফাংশনের কাছে আসবে। আবার ভিতরে আসলো, ভিতরে এসে দেখলো আবার রিকার্স নামে ফাংশন, আবার এখানে যাবে। আবার এখানে এসে দেখলো রিকার্স নামে ফাংশন, আবার এইভাবে যাবে। সো জিনিসটা কি, বারবার এইভাবে ঘুরতেছে ঘুরতেছে ঘুরতেছে। সো আমি ফার্স্টে যে কথাটা বলছি যে আমি আপনাদেরকে রিকারশন শেখাবো, এর জন্য আপনাদেরকে রিকারশন শিখতে হবে। আবার বললাম তো আমি আপনাদেরকে রিকারশন শিখাবো, এর জন্য রিকারশন শিখতে হবে। এখন আমি আপনাদেরকে রিকারশন শিখাবো, এর জন্য আপনাদেরকে রিকারশন শিখতে হবে। তার মানে কি, যে আমি একটা জায়গায় আটকে আছি, একটা লুপ হোলের মধ্যে আটকে আছি। একটা কথা আমি রিপিট করতেছি। পাহাড়ে গেলে যেরকম ইকো শোনা যায় না, আমি যখন একটা চিৎকার দেই তখন কি, আপনারা যখন চিৎকার দিবেন তখন একটা ইকো শোনা যায়, বা একটা বদ্ধ রুম, একটা হল রুম, সেখানে যদি কোনো সাউন্ড করেন দেখা যাবে যে কিছুক্ষণ এটা ইকো শোনা যাবে, তবে আস্তে আস্তে সাউন্ডটা কমতে থাকে। সো আমরা রিকারশন যদি এইভাবেই লিখি, এটা তো সারা জীবন চলতেই থাকবে, তাই না? সো পাহাড়ে বা হচ্ছে হলো কোনো বদ্ধ অডিটোরিয়ামে যখন আমরা সাউন্ড করি, প্রথমবার দেখা যায় সাউন্ড অনেক বেশি থাকে, পরের বার সাউন্ড একটু কমে যায়, তারপরের বার সাউন্ড একটু কমে যায়, তারপর আরো কমে, এভাবে কমতে 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 এক সময় জিরো হয়ে যায়, তাই না? তারপর এই যে এখানে আমরা যে স্ক্রিনটা দেখতে পাচ্ছি, প্রথমটা বড়, তারপর একটা ছোট, তারপর একটা ছোট, এভাবে ছোট হতে হতে এক সময় আমরা দেখতে পাচ্ছি না, একটা পয়েন্টের মধ্যে একটা পয়েন্ট হয়ে গেছে, তাই না? আমরা যদি জুম করি আর দেখাই যাচ্ছে না, একটা জাস্ট পয়েন্টের মতো, তাই না? সো রিকারশনের
তিনটা জিনিস থাকে। আমরা যদি একটু রিকারশনের নোটে যাই তাহলে আমরা এটা দেখতে পারবো। আচ্ছা, সেটা আমি কোথায় রাখলাম? আমরা যদি এই নোটে একটু দেখি হোয়াট ইজ রিকারশন, আর রিকারশনের তিনটা যে জিনিসের কথা বললাম। সো আগে দেখি রিকারশন কি। রিকারশন ইজ এ প্রোগ্রামিং টেকনিক হোয়ার এ ফাংশন calls itself to solve a problem by breaking down into smaller similar sub problems. So এখন রিকারশন আমি যেটা বললাম সোজা বাংলা ভাষায় বলতে গেলে এটা যে ফাংশন নিজেই নিজেকে কল করে সেটা হচ্ছে হলো রিকারশন। ঠিক আছে, সো রিকারশনের যে তিনটা জিনিস থাকে, একটা হলো বেস কেস, একটা রিকারসিভ কেস, আর একটা প্রোগ্রেস। আচ্ছা, তো ফার্স্ট অফ অল আমরা এই লাস্টেরটা নিয়ে কথা বলি, প্রোগ্রেস হচ্ছে হলো ইচ রিকারসিভ ফাংশন রিকারসিভ কল শুড মুভ টু দ্য ক্লোজার টু দ্য বেস কেস। আচ্ছা, এই জিনিসটা কি আর বেস কেস জিনিসটা কি সেটা আমরা বলি। সো আর হচ্ছে হলো রিকারসিভ কেসটা হচ্ছে হলো দ্য ফাংশন কলিং ইটসেলফ। ঠিক আছে, যখন এই যে এখানে আমি দেখলাম এই যে এটা হচ্ছে হলো রিকারসিভ কল। ঠিক আছে, এই যে 2 নাম্বার পয়েন্টটা রিকারসিভ কেস, এটা যে রিকারসিভ কলটা আমরা যখন করি তখন আমরা এখানে একটা কিছু জিনিস মডিফাই করে দিই, একটা জিনিস চেঞ্জ করে দিই ইয়ার মধ্যে, প্যারামিটারের মধ্যে। আচ্ছা, আমি আরো সিম্পল ভাবে এক্সপ্লেন করব, সমস্যা নাই যদি আমার কথা বুঝতে না পারেন। আমাদের একটা প্যারামিটার অবশ্যই যাবে, এখানে তো কোনো প্যারামিটার নাই। প্যারামিটার না থাকলে কি হবে, সারা জীবন চলতেই থাকবে। প্যারামিটার যখন থাকবে তখন এখানে আমরা প্যারামিটারটা প্লাস করে দিব অথবা মাইনাস করে দিব। আমরা যদি যোগ করি বা বিয়োগ করি এই প্যারামিটারের সাথে, মানে প্যারামিটার থেকে ধরেন যে আমার হচ্ছে হলো আমি 5 পাঠাই দিলাম, সো আমি যদি প্রতিবার 1 করে কমাই, 1 করে যদি কমাই তাহলে কি হবে, তাহলে হচ্ছে হলো 4 হবে, 3 হবে, 2 হবে, 1 হবে, তারপর 0 হবে, তাই না? তো আমাকে তো থামাইতে হবে, না থামাইলে তো এটা চলতেই থাকবে সারা জীবন। সারা জীবন না, মানে যতক্ষণ হচ্ছে হলো আমার স্ট্যাক ওভারফ্লো হয়নি, মানে মেমোরিতে এইভাবে রিকারশন একটার পর একটা স্টোর হইতে থাকে। ঠিক আছে, অথবা আমরা যদি এইভাবে চিন্তা করি, এইভাবেও তো মেমোরির তো একটা লিমিট আছে, তাই না? এইভাবে, আর মানে এইভাবে এক্সাম্পলটা দেয়, এটাকে বলে স্ট্যাক, STACK। ওকে, সো এইভাবে স্টোর হতে থাকে। ধরেন যে মেমোরির ইয়া হচ্ছিল, লিমিট হচ্ছিল এতখানি, তো এটা আমার প্রথম রিকারসিভ কল। ঠিক আছে, এটা হচ্ছিল 0 নাম্বার রিকারসিভ কল, তারপরে এটা হচ্ছিল 1 নাম্বার রিকারসিভ কল, এটা 2 নাম্বার, এটা হচ্ছিল 3 নাম্বার, এইভাবে ডট ডট ডট। ধরেন যে মেমোরিতে n সংখ্যক জায়গা আটে, n এর বেশি রাখতে পারে না। n যখন হবে, n পার হইলে তখন হচ্ছিল কোড আমার ক্রাশ করবে। ঠিক আছে, এখানে এসে ক্রাশ করবে, আমার সিস্টেম ক্রাশ করবে। ঠিক আছে, এই জিনিসটাকে বলে স্ট্যাক ওভারফ্লো। স্ট্যাক ক্রাশ জিনিসটাকে বলে স্ট্যাক ওভারফ্লো। আপনারা একটা ওয়েবসাইটের নাম জানেন যেটার নাম হলো স্ট্যাক ওভারফ্লো। সো এটা আর কি এই কনসেপ্ট থেকে আসছে আর কি, মানে ওরা জাস্ট এমনিতে নামটা দিছে আর কি। কিন্তু মানে মেইন যে স্ট্যাক ওভারফ্লো জিনিসটা ছিল এইটা, যে যখন আমার মেমোরিতে জায়গা শেষ হয়ে যাবে, র্যামের তো নির্দিষ্ট জায়গা থাকে, মানে আর আমরা হচ্ছিল 4 GB, 8 GB, 16 GB, 32 GB এরকম সাইজের র্যাম আমরা আমাদের পিসিতে ইউজ করে থাকি। তো যখন র্যামের যে নির্দিষ্ট অ্যালোকেশন যেটা থাকবে তার চেয়ে যখন বেশি হয়ে যাবে তখন স্ট্যাক ওভারফ্লো হয়। সো আমাদের তো স্ট্যাক ওভারফ্লো করা যাবে না, আমাদের তো আগেই থামাই দিতে হবে। সো আমি যে থামাই দিচ্ছি, কখন থামবে, কোন জায়গায় থামবে, সেটাই হলো বেস কেস। দেখেন, দ্য কন্ডিশন দ্যাট স্টপস দ্য রিকারশন, কখন থামবে সেটা হলো বেস কেস। ঠিক আছে, আর রিকারসিভ কেস জিনিসটা কি, মানে আমি হচ্ছে হলো প্রতিবার 1 বাড়াচ্ছি বা 1 কমাচ্ছি, সেইটা আমি যখন এক্সাম্পল দেবো তখন আরো ক্লিয়ার হবে। আর প্রোগ্রেস হচ্ছে হলো দ্য রিকারসিভ কল শুড মুভ টু দ্য ক্লোজার টু দ্য বেস কেস, মানে আমাদেরকে এমন ভাবে লিখতে হবে রিকারশনটা যেন ওটা বেস কেসের কাছাকাছি আসে। ধরেন যে আমার আমি এমন একটা ইয়ে করলাম, আমি হচ্ছে হলো প্রথমে 5 পাঠিয়ে দিলাম, তো ইয়াতে প্যারামিটারে এই যে এখানে রিকারসিভ কলে এখানে 5 পাঠিয়ে দিলাম, এখানে ধরেন যে একটা প্যারামিটার থাকবে, একটা ইন্টিজার টাইপের প্যারামিটার।
তো আমি প্রতিবার কি করলাম, প্রতিবার হচ্ছে হলো 1 করে কমাইলাম, ঠিক আছে। তাহলে কি হবে 4 3 2 1 0। আমি এখন বললাম আমার বেস কেস হচ্ছে হলো 0। যখন আমি 0 পাবো তখন বলবো যে থেমে যাও, রিটার্ন করো, ঠিক আছে। তখন হচ্ছে হলো রিটার্ন করবে। আচ্ছা, তো তখন থেমে যাবে। তো এটা হলো আমার বেস কেস। আর এই যে আমার যে প্রতিবার আমি 1 করে কমাচ্ছি, আমি বেস কেসের দিকে যাচ্ছি, এটা হচ্ছে হলো আমার এই প্রোগ্রেস, ঠিক আছে। সো আমাকে বেস কেসের দিকে এমনভাবে কোডটা লিখতে হবে যেন বেস কেসের দিকে যায়। আর রিকার্সিভ কেসটা হচ্ছিল ওই যে ওই কমানো বাড়ানোর কাজটা করতেছি। আর হচ্ছিল বেস কেস হচ্ছিল যেখানে আমি থামবো। সো বেসিক স্ট্রাকচার আমি একটু আগে ওই যে যেটা দেখাইলাম এখানে সেম জিনিস এখানে এফ দিয়ে দেখানো হয়েছে আর ভয়েড টাইপের ফাংশন। সো রিকারশনের যে বেসিক যে ফর্মাল স্ট্রাকচারটা আছে, এই যে এখানে দেখেন রিটার্ন টাইপ থাকবে প্রথমে, ভয়েড থাকতে পারে অথবা ইন্টিজার ফ্লোট ডাবল, তারপর রিকার্সিভ ফাংশনের নাম, তারপর প্যারামিটার। আমরা জানি যে ফাংশনের যেরকম স্ট্রাকচার, এরপরে যে বেস কেস, আমি যেটা বললাম প্রথমে বেস কেসটা থাকবে, ঠিক আছে। যে আমি রিকারশন একবার আমার এটা একটা লুপের মতোই কাজ করে, মানে রিকারশন কিন্তু ওয়ান কাইন্ড অফ আর কি বলা যায় যে লুপের মতোই। লুপ যেরকম বারবার ঘুরতে থাকে এরকম, ঠিক আছে। এই জায়গাতে আমার ধরেন যে রিকারসিভ ফাংশনের নাম, এটা রিকারসিভ ফাংশন, এই ফাংশনটাকে আবার কল দিছে, দেওয়ার কারণে কি হয়েছে, দেওয়ার কারণে হচ্ছে হলো রিকারসিভ ফাংশন যেটা আছে এটাকে কল দেওয়ার কারণে আবার হচ্ছে হলো এখানে আসছে, ঠিক আছে। এই জায়গায় আসার পর আবার কি হয়েছে, আবার এই কোডগুলো এক্সিকিউট হয়ে আবার এখানে আসতেছে। তো আমার একবার এক্সিকিউশন ধরেন কমপ্লিট হলো, আমি এখান থেকে এই জায়গায় আসলাম, আসার পর আমার এই যে বেস কেসটা চেক করবে, যদি বেস কেসটা ফুলফিল হয়, এটা যদি ট্রু হয় তাহলে এখানে কি করছে রিটার্ন বেস ভ্যালু। তার মানে কি, তাহলে তো আর ভিতর নিচে আর যাবে না, তাই না। তখন কোড থেকে বের হয়ে যাবে। আর না হলে এখানে এই যে দেখেন রিটার্ন করতেছে ঠিকই, কিন্তু কি রিটার্ন করতেছে, আবার রিকার্সিভ ফাংশনটাই রিটার্ন করতেছে। তো এটা যখন রিটার্ন হয়ে কিন্তু আমার মেইন ফাংশনে যাবে না, বা এখান থেকে এই লুপ থেকে বের হবে না যতক্ষণ না আমার বেস কেসটা পাইছে। যখন আমার বেস কেস যেটা আছে, বেস কেসটা যখন আমার ফুলফিল হবে তখন আমি বলতে পারি যে আমার রিকারশনটা আর কি কি আমার রিকারশনটা আমার কমপ্লিট হয়েছে, তাই না। সো এই জিনিসটা মাথায় রাখতে হবে, রিকারশন একটা আমার অবশ্যই বেস কেস দিতে হবে, আর হচ্ছে হলো আমাদেরকে এই যে ইয়েটা আছে এখানে রিকারসিভ ফাংশনটা, ওখানে মডিফাইড প্যারামিটারস, এখানে দেখেন এখানে লিখছে যে মডিফাইড প্যারামিটারস, মানে প্যারামিটারের মান আমাদেরকে প্লাস করতে হবে অথবা মাইনাস করতে হবে অথবা সামথিং গুণ হইতে পারে বা অন্য কিছু হইতে পারে। সো মানে এমন ভাবে লিখতে হবে যেন ওইটা একটা সময় যে বেস কেসটা আর কি ফুলফিল করে। যখন আমাদের বেস কেসে চলে আসবে তখন কি হবে, তখন হলো আমাদের এই রিকারশন থেকে বের হয়ে যাবে, আর এই রিকারশনের মধ্যে আর থাকবে না, ঠিক আছে। সো আমি এতক্ষণ থিওরিটিক্যাল এক্সাম্পল দিলাম, এখন আসি কিছু কোডে। তাহলে আমরা কোড দেখলে আমরা আরো ভালো মতো বুঝতে পারবো। এই যে আমি এতক্ষণ যেটা নিয়ে কথা বললাম যে কাউন্টডাউন, আমি 5 দিলাম, প্রতিবার 1 করে কমাইলাম, আর হচ্ছে হলো তারপর আমি 4 3 2 1 0 পর্যন্ত আসলাম। আমি বললাম যে 0-তে আসলে থামতে হবে, সো 0-তে আসলে রিটার্ন করবে। সো তো এই কাজটা আমরা এখন কোডে করব, ঠিক আছে। সো এইটা আমি আমি যদি এই ফাংশনটা একটু নেই, আমি কোডে গেলাম, এখানে একটু ইনডেন্টেশন করি যেন দেখতে সুন্দর লাগে, আপনারা যেন বুঝতে পারেন। এইটা কিসের এক্সাম্পল, এটা হচ্ছিল আমাদের 1 নম্বর এক্সাম্পল কাউন্টডাউন, ঠিক আছে। আমি ধরেন যে আমি প্রথমে নিলাম n নিলাম, তারপরে হবে হচ্ছে হলো n প্রিন্ট করবে, n এর মান প্রিন্ট করবে, তারপর হচ্ছে হলো n-1 করব, n থেকে 1 কম এটা প্রিন্ট করবে, তারপর n-2, তারপর n-3, এইভাবে ডট 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 এইভাবে 0, যখন 0 হবে 0 প্রিন্ট করে তারপর থেমে যাবে, ঠিক আছে। সো এখানে একটা ফাংশন নেওয়া হয়েছে, আমি নিছি কাউন্টডাউন।
কাউন্টডাউন, আর এখানে একটা প্যারামিটার পাস করছি সেটা ছিল n, ঠিক আছে। ওই যে আমি বললাম যে রিকারশনে যে স্ট্রাকচার কোথায় গেল, এই যে এখানে আমার হলো কি থাকবে, রিটার্ন টাইপ থাকবে, ওটা কি টাইপের হবে, ইন্টিজার, ফ্লোট না ডাবল বা ভয়েড, আর রিকারসিভ ফাংশন থাকবে আর প্যারামিটার থাকবে, ঠিক আছে। সো আমার এখানে ভয়েড টাইপের, এখানে একটা প্যারামিটার আছে n, আমি এই nটা মানে হলো আমার এই যে যেটা আমি পাঠাচ্ছি সেটা সেই প্যারামিটারটা, ঠিক আছে। তারপর বললাম যে একটা বেস কেস থাকবে, এটা হলো আমার বেস কেস। আচ্ছা ঠিক আছে, সো আমি স্টেপ বাই স্টেপ আসি। বেস কেস, এই যে আমি বললাম যে যখন কি হবে, 0 পাবে তখন হলো স্টপ, থেমে যাবে, ঠিক আছে। তখন সে প্রিন্ট করবে স্টপ। তার এটা যদি না পায়, তাহলে আমাদের তো নিচে আসবে, তাই না। যতক্ষণ পর্যন্ত আমার এই n0 হয়নি ততক্ষণ পর্যন্ত তো এই ব্লকটা এক্সিকিউট হবেই না। তো এই ব্লকটা যেহেতু এক্সিকিউট হবে না, নিচে আসবে, ঠিক আছে। নিচে আসলো, এখানে এসে প্রিন্ট করলো কি, n এর মানটা প্রিন্ট করলো, ঠিক আছে। এরপরে এই যে রিকারসিভ কল, আমি বলছিলাম যে ফাংশনটা নিজেই নিজেকে কল করে, এই যে দেখেন আমি এখানে এটা সিলেক্ট করতেছি, এটাও হাইলাইট হচ্ছে। তো এটা হলো আমার রিকারসিভ ফাংশনটা। সো আমি যখন এখানে এইটা ফাংশনটা কল করতেছি, কল করার পরে কি হচ্ছে, n-1 দিচ্ছি আমি, ঠিক আছে। n-1 দিলে কি হবে, n এর মান যেটা থাকবে তার চেয়ে 1 কম হয়ে এই প্যারামিটারে আসবে, ঠিক আছে। আমি মেইন ফাংশনে তো ডিক্লেয়ার করিনি, int n নামে একটা ফাংশন নিলাম, ভেরিয়েবল নিলাম। এখন আমি ইউজারের কাছ থেকে ইনপুট নিব, scanf %d m%n, ওকে। আমি ইউজারের কাছ থেকে ইনপুট নিলাম, এখন আমি এইটাকে কল করব, এটাকে কি দিয়ে কল করব, কাউন্টডাউন n, ঠিক আছে। আমি প্রথমে যখন এটাকে কল করলাম তখন কি হবে, এই জায়গায় আসলো, এই জায়গায় আসে আমার চেক করলো যে n কি 0 নাকি। আমি ধরেন n এর মান প্রথমে দিলাম ধরেন 5, ধরেন যে n এর ইনিশিয়াল ভ্যালু আমি দিলাম 5, ঠিক আছে। তো এখন সে চেক করবে যে n এর মান কি 0 কিনা, 0 না, তখন আমার 5টা প্রিন্ট হবে, ঠিক আছে। 5 প্রিন্ট হইলো। এরপর আমি কি করলাম, কাউন্টডাউন n-1, n এর মান আমার 5, n-1 তখন কত হবে, n-1 হবে 4, তখন কি হবে, কাউন্ট 4, কাউন্টডাউন কাউন্ট DOWN, কাউন্টডাউন 4, 40 না 4, ঠিক আছে। এই 4, কাউন্টডাউন 4, এটা কোথায় যাবে, এখানে n এর মান এখন 4, n এর মান 4, ঠিক আছে। তো এখন দেখবে যে n কি 0 কিনা, n 0 না, তো এইটা এই ব্লকে যাবে না, প্রিন্ট করবে, ঠিক আছে। আমি 4 প্রিন্ট করলাম, 4 পাইলাম আমি। এরপরে আমার এখানে আসলো n-1 কত, 3, তাহলে কি হবে, কাউন্টডাউন 3, এটাকে কল করবে। সো এখানে আসলো, এখানে আসার পরে n এর মান 3, এটা চেক করলো যে এটা তো 0 না, তো তারপর এখানে এসে প্রিন্ট করলো 3, ঠিক আছে। তারপর এখন আবার কাউন্টের মান 1 কমবে, এখানে n-1 যেহেতু 1 কমলো, এটা পাঠিয়ে দিল 2, এটাও 0 না, 2 প্রিন্ট হলো, এইভাবে 1 ও প্রিন্ট হবে। তারপর যখন এখানে এসে যখন 1 প্রিন্ট হওয়ার পরে মান এখানে 1 কমলো, 0 হইলো, ঠিক আছে। 0 হওয়ার কারণে এখানে আসলো, এই যে এখানে তখন এই কন্ডিশনটা আমার ফুলফিল হবে, n এর মান 0, তখন কি করবে, স্টপ, এই জিনিসটা লিখবে, এই জিনিসটা সে লিখবে, একটা নিউ লাইন দিবে। ও প্রতিটাতে নিউ লাইন আছে, নিউ লাইন দরকার নেই, আমি একটা স্পেস দিতে পারি, একটা কমা দিয়ে একটা স্পেস দিতে পারি, ঠিক আছে। তাহলে এরকম আসবে। সো এভাবে চলতে থাকবে, যখন এই জায়গায় আসবে তখন কি বলবে, স্টপ, ঠিক আছে। সো দেখি আমি এখন কোডটা রান করে দেখি কি আসে। আমি দিলাম 5ই দেই, যে 5 4 3 2 1 স্টপ, ঠিক আছে। সো এইভাবে আমাদের অনেকগুলো ফাংশন কল হচ্ছে, মানে রিকারশন হলো একটা ফাংশন, কিন্তু সেটা কিরকম ফাংশন, এই ফাংশনের মধ্যে আমি আবার ফাংশনটাকে কল করতেছি প্যারামিটার বাড়ায় বা কমায়, ঠিক আছে। এটা হলো আমার এক্সাম্পল 1। সো এরকম আমি আরেকটা এক্সাম্পল দেখতে পারি, এটা তো আমি মান কমাইলাম, কাউন্ট ডাউন করলাম, এখন আমি
প্রিন্ট করব 1 to n পর্যন্ত। এখন আমি এটা আমি করলাম কি 5 4 3 2 1। এখন আমি করব 1 2 3 4 5, 5 এ এসে থেমে যাবে। তো আগেরটাতে আমরা দেখছিলাম যে ওখানে ছিল একটা প্যারামিটার আমরা পাস করছি, ঠিক আছে, শুধু হলো এই যে n টাকে পাস করছি। এখন আমি দেখব দুইটা প্যারামিটার পাস করব। এই যে এখানে আমি n দিলাম আর কারেন্ট, এই যে দুইটা প্যারামিটার আমি পাস করে আমি করব, ঠিক আছে। সো আমি একটা নিউ ফাইল নেই, এটা আমি নিয়ে আসলাম কপি করে। তো এখানে আমার এটা একটু ইন্ডেন্টেশন করতে হবে, পুরোটা তো আসলো না কেন জানি, পুরোটা সিলেক্ট করতে হবে। আচ্ছা, পুরোটা সিলেক্ট করলাম। এখন আমি পেস্ট করি। এখানে একটুখানি এলোমেলো ভাবে আসছে, আমি ঠিক করে নিচ্ছি, সমস্যা নেই। আইএনটি মেইন এখান থেকে এখন একটু ইন্ডেন্টেশন করি। আপনারা সবসময় এই ইন্ডেন্টেশনের দিকে লক্ষ্য রাখবেন, সেটা থিওরি এক্সাম হোক বা যে এক্সামই হোক না কেন, তাহলে আসলে আপনাদের নিজেদের বুঝতে সুবিধা হবে যে আসলে কোন জায়গায় কি হচ্ছে। তা না হলে কিন্তু এই যে এরকম প্রথমে দেখেন কত হিজিবিজি লাগতেছিল, এখন আমি এটা সাজানোর পর দেখবেন যে সুন্দর লাগবে। এই যে ইন্ডেন্টেশন কিভাবে করে আমরা জানি যে বাইরে একটা কার্লি ব্রেসেস এর ভিতরের যে পার্টগুলো থাকবে সবগুলো আমার একটা ট্যাব ডানে থাকবে, তাই না, বা চারটা স্পেস অথবা একটা ট্যাব। আর হলো এই যে এর ভিতরে যদি আবার কার্লি ব্রেসেস পাই তখন আমি আবার 4 ঘর হলো ডানে লিখব। এটা হলো আমার ইন্ডেন্টেশন। এখন আমার আমি হলো ইউজারের কাছ থেকে ইনপুট নিতে পারি। আইএনটি আইএনটি দিলাম হলো এ কমা এন, ঠিক আছে। আচ্ছা, না, স্টার্ট আর হলো এন্ড। ওকে, মানে আমি হলো এই কোডটা এরকম যে আমি একটা নাম্বার থেকে শুরু করব, করে করে এক করে বাড়ায় বাড়ায় আমি এন পর্যন্ত যাব, ঠিক আছে। ধরেন আমি যদি 5 থেকে শুরু করি আর আমার হচ্ছে 10 পর্যন্ত, তাহলে কি কি প্রিন্ট হবে? 5 6 7 8 9 10, ঠিক আছে। এই পর্যন্ত প্রিন্ট হয়ে আমার থেমে যাবে। সো মানে আমার হচ্ছে একটা স্টার্টিং পয়েন্ট থাকবে, একটা এন্ডিং পয়েন্ট, ঠিক আছে, আর মান এক করে বাড়বে। সো আমি চাইলে অন্য আরো ইয়ে করে বাড়াইতে পারি, এটা আমি একটু পরে আরো মডিফাই করব, ঠিক আছে। এটাকে আমি আরো মডিফাই করে আপনাদেরকে দিব, সমস্যা নেই। কোথায় গেল? এটা হলো প্রিন্ট 1 to n না দিয়ে আমরা হলো বলতে পারি যে প্রিন্ট নাম্বার, আচ্ছা 1 to n ই থাক, প্রথমে আমরা 1 থেকে n পর্যন্ত দেখি, এরপরে আমরা আরো আস্তে আস্তে কোশ্চেনের দিকে যাব, ঠিক আছে। সো এটাই আমরা যদি রান করি, এখানে কি হয়েছে আমি একটু সেটা বোঝাই। আমরা 1 কে পাস করলাম আর 5 কে পাস করলাম, ঠিক আছে। এখানে আমাদের প্যারামিটার কয়টা? দুইটা, কারেন্ট আর এন। সো আমরা কি করলাম, এটাকে আমি পাস করলাম, তাহলে কি হবে? তাহলে আমার যেটা হবে যে এখানে আসবে, এখানে আসার পরে আমার প্রথমে কারেন্টের ভ্যালু কত? 1, এটা কত? এন কত? 5, তাই না। সো আমার কারেন্টের ভ্যালু 1 আর এন হচ্ছিল 5। তো আমি এখন কি করতেছি, চেক করতেছি, এটা আমার বেস কেসে এখানে দেখেন শুধু রিটার্ন করে দিছি, কারণ এখানে আমাদের রিটার্ন কোনো কিছু করতেছি না, এখানে ভয়েড টাইপের, তাই না। যদি আমাদের ইন্টিজার টাইপ হইতো তাহলে আমরা কি বলতাম? রিটার্ন 1 2 3 বা রিটার্ন এন হাবি জাবি যা আছে কিছু একটা রিটার্ন করতাম। এরপর হলো এখানে কারেন্টের মানটা আমি প্রিন্ট করতেছি, ঠিক আছে। সো প্রথমে আমার মান 1, তো 1টা প্রিন্ট হবে। এরপরে এন এর মানটা কিন্তু ফিক্স, এন এর মান আমি কমাচ্ছি না বাড়াচ্ছি না, আমি কারেন্টের মানটা বাড়াচ্ছি। সো এখন আমি আবার ফাংশনটাকে কল দিলাম, কারেন্টের মান একবারে, এন এর মানটা ফিক্স, এন এর মান 5 এ আছে। তারপর আবার বেস কেস চেক করবে, তারপর এখানে আসবে, কারেন্টের মান এখন হয়ে গেছে কত? 2, একইভাবে 3, তারপর 4, তারপর হলো কি 5। যখন 5 এ যখন আসলো 5 প্রিন্ট করলো,
করার পর এটার মান কত হয়ে গেল 6 হয়ে গেল 6 হওয়ার পরে এখানে আসলো কারেন্টের মান কিন্তু n এর চেয়ে বেশি হয়ে গেছে এখানে দেখেন আমার nটা কিসের জন্য লাগতেছে কারণ nটা আমি হচ্ছে হলো চেক করতেছি প্রতিবার তো এখানে যখন আসে দেখলো যে কারেন্টের মান 6 হয়ে গেছে তখন তো আমার এই ইয়ার মধ্যে ঢুকবে এই ব্লকের মধ্যে তখন এখানে আমি রিটার্ন করে দিলাম রিটার্ন করে আমার এখানে চলে আসলো এখানে একটা ব্যাকস্ল্যাশ আছে তার মানে কি একটা নিউ লাইন আসবে তারপর রিটার্ন 0 ওকে তো এটা রান করলে এই যে দেখেন 1 2 3 4 5 চলে আসছে সো এখন আমি এটাকে একটু মডিফাই করি সেটা হচ্ছে হলো এটাকে আমি মডিফাই করি সেটা হচ্ছে হলো স্টার্ট টু এন্ড ঠিক আছে উপরেরটা আমি এটা কমেন্টে রাখি এটা আমি কমেন্টে রাখতে পারি এখানে আমি বললাম যে হচ্ছে হলো প্রিন্ট নাম্বার ফ্রম স্টার্ট টু এন্ড ইনক্রিমেন্ট বাই 1 ঠিক আছে ইনক্রিমেন্ট বানানো আমার ভুল হয়েছে এখান থেকে ঠিক করে নিচ্ছি ইনক্রিমেন্ট বাই 1 মানে কি প্রতিবার 1 করে বাড়বে ঠিক আছে সো এটা আমি দিতে পারি যে 2.1 এক্সাম্পল ঠিক আছে সো এখানে আমি তাহলে কি মডিফাই করব আমি এখানে লিখব যে হচ্ছে হলো আমার দুইটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম স্টার্ট আর হচ্ছে হলো এন্ড নামে ঠিক আছে এখন আমি scanf %d দিয়ে আমি কি করব স্টার্ট আর এন্ড কে নিয়ে নেব ঠিক তাই না আর হচ্ছে এন্ড ওকে নিলাম স্টার্ট আর এন্ড কে নিলাম এখন আমি জাস্ট খালি স্টার্ট আর এন্ড কে পাঠিয়ে দিব স্টার্ট কে পাঠিয়ে দিলাম এন্ড কে আমি পাঠিয়ে দিলাম ওকে তাহলে কি হবে আমি স্টার্টিং ভ্যালু বলতেছি আর এন্ডিং ভ্যালু বলতেছি আর 1 করে বাড়তেছে মান ঠিক আছে সো তাহলে আমি এখন এই কোডটা রান করি লিখলাম হচ্ছে 5 আর 10 ঠিক আছে ও আচ্ছা আমি এখানে এম্পারসেন্ট সাইনটা দিতে ভুলে গেছি এখানে এম্পারসেন্ট সাইন দিতে হতো আমার এখন আমি যদি রান করি 5 আর 10 এই যে 5 থেকে 10 পর্যন্ত প্রিন্ট হচ্ছে এরপর থেমে যাচ্ছে ঠিক আছে সো একইভাবে আমরা যদি 1 থেকে 100 পর্যন্ত প্রিন্ট করতে চাই এই যে 1 থেকে 100 পর্যন্ত প্রিন্ট হয়েছে সো দেখেন আমরা কিন্তু লুপের সাহায্য করতে পারতাম এখন এটা কিন্তু লুপের অল্টারনেটিভ এভাবে আমরা করতে পারতেছি তো রিকারশন প্রথম অবস্থায় বুঝতে একটু হিজিবিজি লাগতে পারে তো এই যে আমাদেরকে তিনটা জিনিস মনে রাখতে হবে যে আমরা এই যে এখানে বলছিলাম বেস কেস রিকারসিভ কেস আর প্রোগ্রেস এই তিনটা জিনিস মনে রাখতে হবে তো বেস কেসটা কি বেস কেসটা হচ্ছিল যেখানে আমার থেমে যাবে রিকারসিভ কেসটা হচ্ছিল আমার মডিফাইড যে প্যারামিটার আমরা মান 1 কমায় বাড়ায় আমরা করতেছি এক বা একের অধিক হইতে পারে আর হচ্ছিল প্রোগ্রেসটা কি আমরা হচ্ছিল ধীরে ধীরে বেস কেসের দিকে যাব সো যেন আমাদের একটা সময়ে যে থেমে যায় তো এই এক্সাম্পলটা বুঝলে আমি হচ্ছিল একটু সামনের দিকে আগাই সেটা হচ্ছিল আমি এই এক্সাম্পলটাকে আরেকটু মডিফাই করব সেটা কিরকম আমি বলতেছি আচ্ছা আমরা তো এতক্ষণ দেখলাম যে ইনক্রিমেন্ট বাই 1 ঠিক আছে আমি এখন চাই যে ইনক্রিমেন্ট বাই আই ইনক্রিমেন্ট হবে হচ্ছিল এত করে ঠিক আছে তবে এখানে একটা ব্যাপার আছে আমাদের হচ্ছে হলো সেইটাও হ্যান্ডেল করব সমস্যা নেই আমি বলতেছি নাম্বার প্রিন্ট করবে কিন্তু ইনক্রিমেন্ট হবে একের অধিক ধরেন যে আমি প্রথম সংখ্যা নিলাম 1 এর পরের প্রিন্ট করবে ধরেন আমার 3 তারপর হচ্ছিল 5 তারপর হচ্ছিল কি 7 এইভাবে তাহলে কি হচ্ছে আমার প্রতিবার ইনক্রিমেন্ট কত করে হচ্ছে 2 করে ইনক্রিমেন্ট হচ্ছে তাই না ইনক্রিমেন্ট হচ্ছে কত আমার 2 করে তো আমি এখানে তখন দুইটা প্যারামিটার পাস করে দিচ্ছিলাম আমি এখন আরেকটা প্যারামিটার পাস করব ঠিক আছে সেটা হচ্ছে ইনক্রিমেন্ট int inc আর ement পুরোটাই লিখলাম যেন বুঝতে সুবিধা হয় তো ইনক্রিমেন্টটা কি যে কত করে বাড়বে ঠিক আছে এই জিনিসটা আমার ডিনোট করবে আমি এখানে তাহলে আমার কোথায় মডিফাই করতে হবে আমার এই জায়গায় মডিফাই করতে হবে কেন আমি এর আগের কোডে কি করছিলাম ইনক্রিমেন্ট বাই 1 আর প্রথম কোডেও কি করছি ইনক্রিমেন্ট বাই 1 তো এই জন্য আমি এখানে 1 করে বাড়াইছি তাই না সো কোথায় 1 করে বাড়াইছি আমার হচ্ছিল ফাংশনটা আমি যখন মডিফাইড ফাংশনটা যখন আমি কল দিচ্ছি সি ment তো এই জায়গাতে আমি
ইনক্রিমেন্ট করতেছি। তো এই জায়গাতে আমাকে আই এর জায়গায় আমাকে কি করতে হবে, এই ইনক্রিমেন্ট এটা লিখতে হবে। তাহলে কি হবে, আমার ইনক্রিমেন্টটা কত সেটা আমি বলে দিচ্ছি। কিন্তু এখানে আরেকটা বিষয়, সেটা হচ্ছিল আমাদের কিন্তু প্যারামিটার আছে কয়টা, 3টা, তাই না? প্যারামিটার আছে 3টা, এই জন্য আমাকে কমা দিয়ে আবার ইনক্রিমেন্ট লিখতে হবে। এই জিনিসটা বুঝতে পারছেন কিনা জানি না। আমি আবার বলি, সেটা হচ্ছিল আমি এতক্ষণ 2টা প্যারামিটার নিয়ে কাজ করছি, কারেন্ট আর এন, তাই না? সো এই জন্য আমি পাস করে দিচ্ছি 2টা প্যারামিটার। আর এখন আমি কি করতেছি, এটা একটা প্যারামিটার, এটা একটা প্যারামিটার, এটা একটা প্যারামিটার, এই 3টা প্যারামিটার আছে আমার। সো আমি যখন ফাংশনটা কল করব, আমাকে তো সবগুলো প্যারামিটারই আমাকে পাস করতে হবে। একটাও যদি আমি পাস না করি তাহলে তো হবে না। সো এইটা আমার ফার্স্ট প্যারামিটার, এখানে আমি ইনক্রিমেন্ট করছি, ইনক্রিমেন্ট সহ এইটা আমার ফার্স্ট প্যারামিটার। আবার এই যে ইনক্রিমেন্ট, এটাও তো আমার একটা প্যারামিটার, এটা আমার সেকেন্ড প্যারামিটার, আর এটা হচ্ছিল এই এনটা হচ্ছিল থার্ড প্যারামিটার। এই 3টাকে আমি কল করে আমি আবার কি করতে পারি, যে পরের কেসে যাইতে পারি, ঠিক আছে? সো এখন ওই বাকিটা আগের মতোই থাকবে, যে যখন কারেন্ট যদি এন এর চেয়ে বড় হয়, এই দুইটা যোগফল প্রতিবার আমি ইনক্রিমেন্ট করতেছি, ধরেন 2 করে বা 3 করে, যখন হলো এন এর চেয়ে বড় হয়ে যাবে তখন রিটার্ন করবে। আর আদারওয়াইজ যদি এন এর চেয়ে ছোট থাকে তাহলে এইটা প্রিন্ট করতে থাকবে, ঠিক আছে? সো এইভাবে আমাদের এখানে আমাদের স্টার্টিং আর এন্ডিং, আরেকটা জিনিস আমার নিতে হবে ইনক্রিমেন্ট, তাই না? আইএনসি নিলাম শুধু। সো এখানে আমি স্টার্টটা নিব, তারপর এন্ডটা নিব, এরপর আমি ইনক্রিমেন্টটা নিব, ঠিক আছে? আইএনসি এটাকে নিব, পার্সেন্ট সাইন দিলাম, এখানে আরেকটা পার্সেন্টেজ ডি দিতে হবে, ঠিক আছে? আমি 3টে প্যারামিটার নিলাম। আমি একটু তাহলে এখানে প্রিন্টএফ দিয়ে বলে দিই, না হলে আবার বুঝতে অসুবিধা হবে। ইন্টার স্টার্টিং পয়েন্ট, এন্ডিং পয়েন্ট and increment respectively বানানটা যেন কি, respectively একটু দেখে নেই এখান থেকে, respectively, ওকে? সো এখানে আমি প্রথমে দিব স্টার্টিং পয়েন্টটা, এন্ডিং পয়েন্টটা, তারপর ইনক্রিমেন্ট, ঠিক আছে? 3টা প্যারামিটার, এখানে আমাকে 3টা প্যারামিটার পাস করতে হবে। আমি ইনক্রিমেন্টটা কোথায় দিয়েছি, ইনক্রিমেন্ট আমি মাঝখানে দিছি, ঠিক আছে? এই ইয়াটা আমাদেরকে মনে রাখতে হবে, আমরা যে অর্ডারটা দিচ্ছি সেই অর্ডারটা আমাদেরকে মনে রাখতে হবে। তো এইভাবে করে আমরা 3টা প্যারামিটার পাস করলাম। এখন আমাদের তাহলে কি হবে, আমি আবার একটু রিক্যাপ করি। প্রথমে আমাদের এখানে আসবে, এখানে আসার পর বেস কেসটা চেক করবে। বেস কেস যদি কারেন্ট যদি এর চেয়ে ছোট হয় তাহলে কি করবে, এই বেস কেসে যাবে না, এর ভিতরে রিটার্ন হবে না যতক্ষণ পর্যন্ত এন আর কি ছোট অথবা সমান এন এর চেয়ে। তখন আমার কারেন্টের ভ্যালুটা প্রিন্ট করবে, করার পরে এই রিকার্সিভ কলে আমার 3টা প্যারামিটার আছে, একটা কারেন্ট প্লাস ইনক্রিমেন্ট, আমি কত করে বাড়াচ্ছি, এর আগে আমি 1 করে বাড়াইছিলাম, এখানে আমি n করে বাড়াচ্ছি, n না, ইনক্রিমেন্ট নামে যে ভেরিয়েবল, এটা এটা এই সংখ্যক বাড়াচ্ছি ভ্যালু। এরপরে আমার সেকেন্ড প্যারামিটার ইনক্রিমেন্ট, আর থার্ড প্যারামিটার হচ্ছিল আমার n, ওকে? সো এইভাবে আমাদের কাজটা হচ্ছে। এখন যদি আমি কোডটা রান করি দেখি কি আসে, এই যে স্টার্টিং পয়েন্ট, এন্ডিং পয়েন্ট আর ইনক্রিমেন্ট রেসপেক্টিভলি, ধরেন আমি দিলাম হলো 1 থেকেই শুরু হবে, আর এন্ড হবে হলো ধরেন যে 50-তে, ঠিক আছে? আমি ইনক্রিমেন্ট দিলাম হলো 5, তাহলে দেখি কি হয়। 1 এর সাথে 5 যোগ করলে 6, 6 এর সাথে 5 যোগ করলে 11, 16, 21, এইভাবে করে আমাদের 46। সো এইভাবে করে আমাদের কাজটা হচ্ছে। সো আমি আরেকটা এক্সাম্পল দেখব, সেটা হলো যোগ করার এক্সাম্পল। সাম অফ 1 to n, আমরা তো এতক্ষণ খালি প্রিন্ট করলাম, এখন আমি চাচ্ছি যে সাম করে সেটা আমি রিটার্ন করব। এতক্ষণ কিন্তু আমার রিটার্ন কোনো কিছু ছিল না, আমি ভয়েড করছি। এখন আমি যোগ করব এবং সম্পূর্ণ যোগফলটা আমি প্রিন্ট করব, ওকে? সো সেইটা আমরা একটু দেখি এটা কিভাবে করা যায়। কপি করতে পারতেছি না, আমি একটু কপি করে নেই। আচ্ছা,
আমি একটা নতুন ফাইল নিলাম। এখন আমি এখানে এটাকে একটু ইনডেন্টেশন করি। এটা আমার মেইন ফাংশন, ওকে। এটা আমার রিকার্সিভ ফাংশন, সরি। আচ্ছা, এই পুরাটাকে আমার একটা ইনডেন্টেশন করতে হবে। এটাকে ইনডেন্টেশন, সরি, এটাকে ইনডেন্টেশন করতে হবে, ঠিক আছে। সো এইটা কোডটা একটু, এটা যদি বুঝতে পারেন তাহলে রিকারশনের 100% না হলেও 70-80% বোঝা কমপ্লিট হয়ে যাবে। কারণ এতক্ষণ আমরা ভয়েড টাইপের দেখছিলাম, কোনো কিছু রিটার্ন করেনি, আর এটা হচ্ছিল ইন্টিজার টাইপের। সো এই দুটার মধ্যে পার্থক্য কি, এটা যদি বুঝতে পারেন তাহলে রিকারশনের 70-80% বুঝতে পারবেন। সো এখানে আমি একটা ইন্টিজার নিতে পারি যে আমি সাম কত চাই, আমি নিলাম ধরুন হলো n scanf %t n, ঠিক আছে। আমি হলো 1 থেকে n এর সাম চাচ্ছি, ঠিক আছে। 1 থেকে শুরু হবে, n পর্যন্ত সাম আমি বের করতে চাচ্ছি, ঠিক আছে। সো এখানে আমি এইভাবে না দিয়ে আমি এভাবে করলাম int, যেহেতু এটা একটা ইন্টিজার রিটার্ন করতেছে, সো আমাকে একটা ভেরিয়েবলের মধ্যে রাখতে হবে বা প্রিন্টএফ এর মধ্যে। প্রিন্টএফ এর মধ্যে ছিল, আমি এখানে লিখলাম, এখানে সাম লিখলাম। এখানে আমি লং লং নিতে পারি, কারণ সামের মান তো অনেক বড় হইতে পারে। লং লং সাম, সামের, ও আচ্ছা, এটা আর এটা সেম ইয়ে রাখা যাবে না। আমি এখানে নিলাম হচ্ছে ক্যাপিটাল সাম, ঠিক আছে। ক্যাপিটাল না, শুধু এস থাক, শুধু এস ইকুয়ালস টু সাম। এর মধ্যে একটা প্যারামিটার আছে, কি সেটা এন। সো আমি হলো একটা কি বলে, এই এনটা কি, আমি যত পর্যন্ত নিতে চাই 1 to n পর্যন্ত, তাই না। সো সেই n এর মানটা আমি এখানে প্রিন্ট ইয়ে করে দিলাম, পাস করে দিলাম। তো এখন এখান থেকে আমার যাবে কোথায়, এখানে। এখানে আসার পরে এটা আমার বেস কেস দেখলো যে n কি 1 কিনা। n এর মান 1 যদি হয় তাহলে রিটার্ন করবে কি, রিটার্ন করবে 1। আদারওয়াইজ রিটার্ন করবে কি, রিকারসিভ কেসে n প্লাস সাম n-1। এই জিনিসটা একটু বুঝতে হবে, n প্লাস সাম n-1 মানে কি। প্রথমে আমাদের n এর মান ধরলাম আমার 5 আছে, 5 আমি প্রিন্ট করলাম, পাঠায় দিলাম। এখানে বেস কেস চেক করলো 5 একের সমান না। এরপর রিটার্ন করতেছে কি, nটা থাকলো, মানে আমার 5টা থাকলো, প্লাস প্লাস কি হচ্ছে, সাম অফ n-1। n-1 কত, 4, 4 কে পাঠায় দিচ্ছে, ঠিক আছে। এখানে আমার আসতেছে 4, মানে সাম 4 এইটাকে কল করতেছে। এখন সাম 4 এখানে আসলো, এখানে বেস কেস চেক করলো, বেস কেস চেক করার পরে দেখলো যে না, এটা তো 1 না। তারপর এখানে আবার রিটার্ন করতেছে, কি রিটার্ন করতেছে এবার রিটার্ন করতেছে হচ্ছিল 4, ঠিক আছে। 4 এর সাথে আবার একটা প্লাস আছে, প্লাস কি রিটার্ন করতেছে, সাম 3 এটাকে রিটার্ন করতেছে। তো এখানে আবার ঘুরলো রূপটা, ঘোরার পরে এখানে আবার আসলো, n এর মান এখন কত, 3। তো সাম 3 মানে কি 3 প্লাস সাম 2, তাই না। তো আবার লুপটা ঘুরলো, ঘোরার পরে এখানে n এর মানটা প্রিন্ট করলো, n এর মান আমার 2, 2 প্লাস কি হবে, সাম 1। এটা আমার প্রিন্ট করলো, প্রিন্ট না, এটা আমার হচ্ছে কল করলো। সাম 1 কে কল করার পরে এখানে এসে দেখলো যে এইটার মান তো 1, তখন কি করতেছে, রিটার্ন 1, রিটার্ন 1 করে দিচ্ছে। সবগুলো নেওয়া হইলো, এখানে তো সবগুলো কি অবস্থায় আছে, যোগ অবস্থায় আছে, তাই না। সো ফাইনালি এই যোগ অবস্থায় এটার যোগফলটা এখানে চলে আসবে। তার মানে আমার হলো, আমি যদি এখানে একটু দেখাই, আমি 5 কে প্রিন্ট করছি, এখানে 5 কে আমি কল করছি প্রথমে ইনিশিয়ালি, তখন কি হয়েছে, সাম 5 এখানে একটা স্ট্যাক আমি যদি নেই, নেয়ার পর এখানে আমাদের কেসটা কি, আমাদের কিভাবে কাজটা হচ্ছে সেটা হলো n প্লাস সাম n-1, তাই না।
প্রতিবার এই কাজটা হচ্ছে। সো এই কাজটা হওয়ার জন্য এই এনটা আমাদের এই যে স্ট্যাকের মধ্যে প্রথমে আছে 5, ঠিক আছে, এগুলো সবগুলো যোগ অবস্থায় আছে, 5 যোগ, এরপর আবার কল করতেছে ফাংশনকে, মান হয়ে গেল 4, আবার যোগ, ঠিক আছে, মান হয়ে গেল এবার কত 3, আবার যোগ, এরপর কত হইলো 2, আবার যোগ, এরপর কত হইলো, এরপর 1 এ যখন আসলো, যখন 1 পাইছে তখন কি, তখন হচ্ছিল বললো যে রিটার্ন করতে, রিটার্ন 1 পাওয়ার পর রিটার্ন 1 করছে, ঠিক আছে। তাহলে কি হবে, এই সবগুলো যে যোগফল সম্পূর্ণ স্ট্যাক, এটা আমার কোথায় আছে, এটা আমি কল করছিলাম কোথায়, আমার এস নামে যে ভেরিয়েবলটা আছে এর মধ্যে আমি সাম অফ এন্ড কে পাঠিয়ে দিয়েছিলাম না। সো এইটার যে যোগ অবস্থায় আছে এটা সবগুলো মান তাহলে কোথায় আসবে, এস এর কাছে আসবে, ঠিক আছে। এইভাবে আমাদের এস এর মধ্যে স্টোর হচ্ছে এটা যোগফলটা। তো এখন যদি আমি এটা একটু রান করি দেখি কি আসে। ও এখানে আমাদের এই প্যারামিটারটা আমি দেইনি, এখানে এসটাকে আমার পাস করতে হতো, দিলাম। তো এখন আমি কি লিখবো, এখন আমি লিখবো হচ্ছে হলো, আমি ধরেন 5ই দিলাম। আচ্ছা আমি এখানে আবার একটা ভুল করছি, সেটা হচ্ছে আমি এখানে এম্পারসেন্ট সাইনটা দিতে ভুলে গেছিলাম। এবার আমি লিখলাম 5, তাহলে যোগফল আসলো 1 থেকে 5 এর যোগফল 15, ঠিক আছে। আচ্ছা এখানে একটা পার্সেন্টেজ ডি দেই, তাহলে আমি বলতে পারবো কি যে এন থেকে 1 থেকে এন পর্যন্ত আর কি, ঠিক আছে। এখন আমি ধরেন যে 20 যদি দেই, তাহলে 1 থেকে 20 এর যোগফল যেটা সেটা চলে আসছে, ঠিক আছে। সো এইভাবে আমরা লুপ ছাড়া রিকারশনের মাধ্যমে আমরা সাম করতে পারি। তো আশা করি রিকারশনের যে বেসিক যে কনসেপ্টটা এটা আপনারা বুঝতে পারছেন। এরপরেও যদি কোনো কনফিউশন থাকে তাহলে কমেন্টে জানাইতে পারেন, তো আমি আবার বুঝাই দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ।